আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রথম সারির গণমাধ্যমগুলোতে একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি। ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অর্থাৎ ভারতের সাথে আওয়ামী লীগের যেই সম্পর্ক ছিল, ঐতিহাসিক সম্পর্ক, সেটা এই মুহূর্তে অবশিষ্ট নাই। এমনকি পিনাকি, ইলিয়াস, জুলকারনাইন স্যার, কনক সারোয়ার সবাই বলার চেষ্টা করছে ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভারত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে, বিএনপির সাথে নতুনভাবে সম্পর্ক গড়ে ভারত এগিয়ে যেতে চায়। পুরো বিষয়টা খুলাসা করার জন্য কিছু কথা আপনাদেরকে বলতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, পারলে শেয়ার করে দিবেন। প্রশ্নটা উঠেছে ভারতের সাম্প্রতিক বাংলাদেশ নীতি, বিশেষত বিএনপি নীতি নিয়ে কিছু সিগনিফিক্যান্ট পরিবর্তনের কারণে। 2024 সালের 5 আগস্ট থেকে 2025-এর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ইউনূস সরকারের সঙ্গে মতবিরোধ, ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তকরণ, ইউনূসের নেতৃত্বে তীব্র ভারত বিরোধী পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে নেমে গিয়েছিল। তলানি বললে ভুল হবে, শেষের পথে চলে গিয়েছিল। কিছু সীমিত স্যাংশন জারি করার মধ্য দিয়ে আওয়ামী লীগের হয়ে দেশে বিদেশে দেন দরবার করার যে পলিসি ভারত অনুসরণ করে আসছিল, তা হঠাৎ করেই থেমে যায় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে। ভারতের চাপের পরেও ইউনূস আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করতে আগ্রহী হয়, সেটা ভারত বুঝতে পারে এবং পরবর্তীতে তাদের পলিসিতে সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন নিয়ে আসে। ভারতের সাউথ ব্লক আশা করে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে জামাতকে ক্ষমতায় বসাতে চাচ্ছে, যেটা সরাসরি ভারতের জন্য নিরাপত্তা হুমকি। তাই ভারত বিলম্ব না করে অল আউট কাউন্টার ইন্টেল ফিল্ডে নেমে পড়েছিল। সোজা বাংলায় বিএনপিকে জয়ী করতে স্ট্র্যাটেজিক্যাল এবং ফিল্ড লেভেলে খেলতে শুরু করে দিয়েছিল ভারত। ফলাফল, বিএনপি বিপুল ভোটে বিজয়ী। জামাত, আইএসআই এবং চীনকে বোল্ড আউট করার খুশিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই উচ্ছ্বসিত হন যে ভোট গ্রহণ শেষ হবার অনেক আগেই তারেক রহমানকে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান। ভারতের সাথে বিএনপির অতীতের যে টানপূরণ, বিশেষ করে অনুপ চেটিয়া, 10টা অস্ত্র মামলা, সংখ্যালঘু নির্যাতন, সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রদান, এইসব নিয়ে বিজেপি বিরোধী মঞ্চ মৃদু আপত্তি জানিয়েছিল। কিন্তু ভারত যে 4 পয়েন্ট ইন্দো বাংলা পলিসি তুলে ধরে, তাতে এই মুহূর্তে নিজেদের প্রতারিত মনে করা বাংলাদেশ আওয়ামী লীগেরও কিছু বলার ছিল না, থাকে না, এবং তারা বলতে পারেনি। ভারত স্পষ্ট দেখতে পাচ্ছে এই মুহূর্তে তারেক রহমান ভারতের কথিত শর্ত মেনে বিজয়ী প্রধানমন্ত্রী হবার পরেও কার্যত কোনো শর্ত তারা পালন করছে না। কোথাও কোথাও আওয়ামী লীগের অফিস খুলতে দিলেও সেটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনূসের আমলের মতো ঢালাওভাবে আওয়ামী লীগের উপর দমন পীড়ন না হইলেও হাজার হাজার নেতাদের পুরনো মিথ্যা মামলা বহাল রয়েছে। আইভি রহমানের মতো নেত্রীকে জামিন দেওয়ার পরেও তাকে আবার পুনরায় গ্রেফতার করা হয়েছে। ভারতের ইশারায় আওয়ামী লীগের অনেকের ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসায় প্রথম যে উদ্দীপনা দেখা গিয়েছিল, তাতে কিন্তু মোটামুটি একটা ভাটা পড়ে গেছে। এখানে বিএনপির কৌশল সিম্পল, তারা অখ্যাত কোনো নেতাকর্মীকে মুক্তি দিয়ে বোঝাতে চাইছে আমরা ইউনূস সরকারের মতো প্রতিহিংসা পরায়ণ নই। আবার মামলা না তোলা কিংবা নতুন ভাবে গ্রেফতার করার ব্যাখ্যায় তারা বলছে আইন নিজস্ব গতি চলবে, আমরা আইনকে প্রভাবিত করছি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং এখানে ভারতের পক্ষে শক্ত কোনো ভূমিকা নেওয়ার সুযোগ নেই। সে কারণে ভারত কৌশলে 4 পয়েন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইছে। কি সেই 4 পয়েন্ট পলিসি? এই পলিসি কোনো মিডিয়াতে কেন নেই? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং বাংলাদেশ সম্পর্কে বিবৃতি থেকে এই বিষয়টা অনুমান করা হয়েছে। আমি যেটা এখন বলবো আপনাদেরকে, প্রথমত ভারত লাগাতার বলে আসছিল ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা। সেই অধ্যায় মোটামুটি শেষ, কারণ নির্বাচন হয়ে গেছে। তাই ভারত এখন বলছে ফেয়ারলেস, লেভেল প্লেইং, ইনক্লুসিভ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা, যেখানে নাম উচ্চারণ না করলেও আওয়ামী লীগের কথা চলে আসে। ভারত একবারও নির্বাচনের আগে পরে আওয়ামী লীগের নাম উচ্চারণ করেনি। কূটনৈতিকভাবে এটা যথাযথ হলেও ঐতিহাসিক বন্ধুত্ব, ইতিহাসের শ্রেষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে উভয় দেশ উপকৃত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আমল ভারতের জন্য ছিল একটা স্বর্ণযুগ। সেটা ভারত কখনোই ভুলে যাবে না এবং ভুলে যায়নি। সে কারণেই আওয়ামী লীগকে মাইনাস ধরে নিতে তারা চাচ্ছে না এবং সেটা কখনো করবেও না। আওয়ামী লীগের মতো দেশের সবচেয়ে বড় দলটিকে বাইরে রেখে যারা এখন সরকার পরিচালনা করছে, তাদের ক্রেডিবিলিটি দীর্ঘস্থায়ী নয়।
এটা ভারত জানে। এরা আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করতে পারলে দ্রুতই বাংলাদেশকে ভারত বিরোধী অবস্থানে নিয়ে যেতে পারে। তাতে করে ওই ভ্যাকিউমে পাকিস্তান, চীন, তুরস্ক ইন করতে পারে এবং এই আশঙ্কার বাস্তব প্রমাণও মিলেছে গত 1.5 বছরে। ভারত সেই ভয়টা মূলত পাচ্ছে, তাই সরাসরি আওয়ামী লীগকে আননেসেসারি বলতে পারছে না, কারণ ভারত জানে পুরনো পরীক্ষিত বন্ধুকে দূরে ঠেলে দিলে তাদের দর কষাকষির ক্ষেত্রে সংকুচিত হবে। নতুন বাস্তবতায় নতুন বন্ধুর বন্ধুত্ব এখনো পরীক্ষিত নয় বলে বিএনপিকেও চাপ দিতে পারছে না, পাছে বিএনপির সঙ্গে নতুন গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ক ঝাঁকি খায়। ভারত চাইছে না বাংলাদেশের রাজনীতি ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ুক। ভারত বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নরম বন্ধুসুলভ আচরণ করতে চাইছে, পাশাপাশি নতুন বন্ধু বিএনপির সঙ্গেও ইউনূস আমলে চোট খাওয়া সম্পর্ক রিবিল্ড করতে চাইছে। বিশেষ করে 2025 সালের শেষ দিকে এই আলামত স্পষ্ট হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে জয়শঙ্করের বৈঠক, হাইকমিশনারের গ্র্যান্ড ইফতারে জামাত এনসিপির উপস্থিতি, শেখ হাসিনার বানানো পাইপলাইনে 50,000 মেট্রিক টন ডিজেল দেওয়া, আরও 95,000 মেট্রিক টন দেওয়ার প্রতিশ্রুতি, তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, সরকার গঠনের দিন সংসদের স্পিকারকে পাঠানো, সেনা কর্মকর্তার দিল্লি সফর, এইসব প্রমাণ। ভারত যেমন আওয়ামী লীগের চোখে অকৃতজ্ঞ হতে চাইছে না, তেমনি বিএনপির কাছেও হাসিনাপন্থী হিসেবে চিহ্নিত হতে চাইছে না। এটা একটা কৌশলগত বিষয়। ভারত ব্যবসা বাণিজ্য ও দ্রুত গজিয়ে ওঠা অ্যান্টি ইন্ডিয়া জিহাদি জঙ্গিত্ব সামাল দিতে বিএনপিকে হাতে রাখতে চাইছে। একই সাথে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতিতে মাঠে দেখতে চাইছে, যেন আওয়ামী লীগ বিএনপির জামাতিকরণের চেষ্টা প্রতিহত করতে পারে। এটা অনেকটা ল্যাংবোট বয়ে বেড়ানোর মতো, শুধুমাত্র জাহাজ ডুবে গেলেই ল্যাংবোট কাজে লাগে। এই চতুর্থ পলিসি ভারতের ইনার কন্ট্রাডিকশন থেকে উদ্ভূত। ভারত চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনাকে তাদের দেশে প্রধানমন্ত্রীর মর্যাদায় নিরাপদে আশ্রয় দিয়েছে। ভারতের একজন শীর্ষ নেতার মতো প্রটোকল তিনি পাচ্ছেন। এর আগেও তিনি 6 বছর ভারতে আশ্রিত ছিলেন। তার মানে এটা তো নয় যে শেখ হাসিনার সাথে আরো হাজার হাজার নেতাদের ভারত মাসের পর মাস আশ্রয় দেবে। যদিও ভারত সরকারের পক্ষে ওখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, এমনকি বিরোধী দলের জোট থেকেও নয়। তারপরও ভারত চাইছে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে যাক। রাজনীতির ময়দানে ফিরতে হলে তো ভারতে বসে ফেরা যাবে না, দেশে ফিরে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এখানে শুনতে খারাপ শোনালেও ভারতের অভিপ্রায় সম্পূর্ণ পরিষ্কার। ভারত যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আসছিল সেটা হয়নি, তাই এক্সক্লুসিভ নির্বাচনে জয়ী সরকার আনস্টেবল হতে পারে, তখন থার্ড পার্টির আবির্ভাব ঘটতে পারে। সেটা যেন না হয় সেজন্য আওয়ামী লীগকে মাঠে সক্রিয় হতে হবে। ভারত চায় বাংলাদেশে একটা সরকার থাকবে, তাদের প্রতিপক্ষ থাকবে, গণতন্ত্র থাকবে এবং ভূকৌশলগত কারণে বৃহৎ দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের সঙ্গে একটা স্টেবল রিলেশন মেনটেন করবে। এ কারণে ভারতের সাথে আওয়ামী লীগ এখন একমাত্র স্টেবিলিটি মেকানিজম। ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপির ক্ষমতাসীন হওয়া, ভারতের উচ্ছ্বাসিত হওয়া, আওয়ামী লীগ ভারতের রাডার থেকে সরে যাওয়ার আলামত দেখে যারা বলেছেন ভারত আওয়ামী লীগের জন্য কোনো কিছু করতে চাইছে না, করবে না, করছে না, কথাটা সম্পূর্ণ ভুল। এই যে ভারত আওয়ামী লীগকে স্টেবিলিটি মেকানিজম হিসেবে সদয় বিবেচনা করছে, সেটা কি কম কিছু? সম্ভবত এই বিষয়গুলো আজ করে শেখ হাসিনা গত প্রায় 20-25 দিন কোনো অডিও বিবৃতি দেননি। এর মধ্যে একটি মাত্র বিবৃতি দিয়েছেন, যা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তিনি যত দ্রুত সম্ভব নেতাকর্মীদেরকে দেশে ফিরতে বলেছেন। তিনি জানেন নেতাকর্মীরা দেশে না ফিরলে কোনোভাবেই কোনো ধরনের কর্মসূচি সফল করা যাবে না। তিনি আরও জানেন দেশে ফেরার পর সকলে গ্রেফতার হলেও তাদের মৃত্যুদণ্ড হবে না। নতুন সরকার যত নিজেদের ইউনূস নয় বলুক, তারা নির্যাতন নিপীড়ন করবেই। তারপরও ফিরতে বলেছেন, কারণ সরকার তার সকল শক্তি আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে নিয়োজিত রাখতে পারবে না, কারণ দেশের অবস্থা খুবই জঘন্য। শেষে একটু ভিন্ন প্রসঙ্গ, নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতাসীন হলে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিজেপি সমর্থক ইউটিউবার রাতারাতি তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এই টানা 1 মাস ধরে তারা বিএনপি ও তারেকের উপর এমনভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন যেন তিনি জামাতি, হিজবুতি, হরকাতি এবং জঙ্গিদের বোতলে পুরে ছিপি আটকে দিয়েছেন। তারেককে এই প্রশংসাবাণে ভাসানোর সময় টুক করে আওয়ামী লীগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে চমৎকার ব্যালেন্স করতেছেন। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কি চাইছে। তারা চাইছে ভারত বাজার করে এনে কুটে বেছে রান্না করে টেবিলে সাজিয়ে প্লেটে খাবার তুলে দিয়ে বলবে এসো বাবারা খাও। এরপর তারা ভারতের খেয়ে ভারত দর্শন করে বেড়াবেন। এটা কি হয়? এরা এসব বলার সুযোগ পেয়েছেন আওয়ামী লীগের দুটো বিকল্পের দিকে তাকিয়ে থাকার জন্য। এক, আওয়ামী লীগের প্রবাসী নেতারা মনে করছেন ভারত বন্ধুত্বের নিদর্শন স্বরূপ, না হলে প্র্যাকটিক্যাল কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যবস্থা করবে, যেটা কৃপা এবং প্রার্থনা এবং একটা ভিক্ষার মতো বলতে পারেন। 2,
তারা মনে করছেন ভারতের চাপে, ভারতকে দেওয়া প্রতিশ্রুতির কারণে কিংবা জামাতকে কন্ট্রোলে রাখতে বিএনপি তাদের মামলা প্রত্যাহার করবে, রাজনীতি করার পথ সুগম করবে। এটাও সেই কৃপা এবং প্রার্থনা যেটাকে ভিক্ষা বললে ভুল হবে না। এই প্রবাসী নেতারা জানেন কিন্তু মানতে চাইছেন না, বিএনপি জামাতের যে দ্বন্দ্ব সেটা সাজানো নাটক। দেশবাসীর কাছে নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র দল প্রমাণের জন্য তারা জামাতের মৃদু বিরোধিতা করলেও আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা দেখলে 3 দল গলাগলি করে লীগের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা আমরা অতীতেও দেখেছি, সামনের দিনও দেখতে পারবো। আমি জানি না আওয়ামী লীগের নেতাকর্মীরা সব জানেন কিনা। যদি জেনে বা বুঝে থাকেন বা শুনে থাকেন এবং ন্যূনতম আত্মমর্যাদা থাকে, তাহলে তাদের উচিত হবে গ্রেফতার, জেল, ফাঁস যাই হোক না কেন ভারত থেকে দেশে ফিরে যাওয়া। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি কেউ কেউ ফিরেছেন। হাইব্রিড নেতারা যাদের হাতে কোটি কোটি টাকা, তারা কোন দুঃখে ফিরবেন? জেনে বুঝে কে গ্রেফতার, জেল বা ফাঁস বরণ করতে চায়? ভারত আওয়ামী লীগের জন্য অনেক করেছে, এখনো কূটনৈতিক সীমাবদ্ধতা মেনেও করে যাচ্ছেন। তারপরও অনির্দিষ্টকাল আতিথেয়তা প্রদানকারীর চোখের ভাষা পড়তে শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং বিরক্তিকর হয়ে ওঠার আগে আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিয়ে দেশে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বলার চেষ্টা করছেন, যারা বলছেন আওয়ামী লীগের উপর থেকে ভারত সব ধরনের ছায়া সরিয়ে নিয়েছে, ভারত আর সহায়তা করছে না, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভারত কেন কৌশলগত অবস্থান পরিবর্তন করেছে। আশা করি আপনারা সকল উত্তর পেয়ে গেছেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা এবং আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন দলীয় ফোরামগুলোতে সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিতে শুরু করলেন যে একদিকে যেমন নেতা কর্মীদের দেশে ফিরে যাওয়া, এলাকায় ফিরে যাওয়া, এলাকায় গিয়ে সক্রিয় হওয়া, কার্যালয়গুলো ঘুরতে শুরু করা, সেসব বিষয়ে উদ্যোগী হওয়া এখন প্রয়োজন, তেমনি তিনি যেই সুস্পষ্ট নির্দেশনাটা দিলেন সেটা হচ্ছে সামনেই স্থানীয় নির্বাচন এবং আওয়ামী লীগের প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নেবেন, কারণ ইউনূস সরকার অবৈধ সরকার, সেই সরকার আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা আওয়ামী লীগ মানে না। তখন আওয়ামী লীগ সভানেত্রীর এমন আত্মবিশ্বাসের সঙ্গে এই সুস্পষ্ট নির্দেশনায় এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও এমন সমালোচনা করছিলেন, আর আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব স্ট্যাটাস দিচ্ছিলেন যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে এমন নির্দেশনা দিচ্ছেন, কারণ এখনো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো ক্ষমতার কেন্দ্রে তারা সকলেই আওয়ামী লীগ ঠেকাতে প্রস্তুত। এই অবস্থায় কেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বিপদগ্রস্ত করতে এমন একটা নির্দেশনা দিলেন, আর কিসের ভিত্তিতেই বা তিনি মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে? শেখ হাসিনা 1981 সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন দেশে ফেরার সুযোগ পেলেন, তখন দেশের আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তৃণমূলে আওয়ামী লীগ বলে তখন সাংগঠনিক কোনো ভিত্তি প্রায় নাই, মানে ছত্রভঙ্গ অবস্থা। সেই 75-এর পর থেকে আওয়ামী লীগের এবং মামলায় হামলায় ভয়ে একরকম জর্জরিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় শেখ হাসিনা সারা বাংলাদেশে পায়ে হেঁটে, নৌকায় চেপে, ভ্যানে চেপে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছিলেন। এবার 5ই আগস্টের পর যখন তাকে নির্বাসিত জীবন নিতে হয়েছে, তখন তিনি সবচেয়ে যেই শক্তিশালী একটা কৌশল হাতে পেলেন সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি দেখলেন যে ইন্টারনেটের মাধ্যমে তিনি একেবারে তৃণমূলে যে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, সেটা তার পক্ষে প্রধানমন্ত্রী পদে বসে যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি 1981 সালের আগে তিনি যখন দলে কাজ করা শুরু করেছেন 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর, তখনও তার পক্ষে সম্ভব ছিল না।
সেই শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক যোগাযোগ গড়ে তুলেছেন 2024-এর আগস্টের পর থেকে। এই নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও এক রকমের সমালোচনা ছিল যে শেখ হাসিনা কাদের সঙ্গে আলাপ করছেন, তৃণমূলের কোনো পদ পদবি না থাকা নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের, মানে তৃণমূলের কোনো পদ পদবি না থাকা আওয়ামী লীগ পন্থী ব্যক্তিদের সঙ্গে বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এমন কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কি লাভ হবে নেত্রীর, বরং তিনি কেন দলের নতুন নেতৃত্ব নিয়ে আসছেন না। শেখ হাসিনা তার অভিজ্ঞতা এবং তার নেতৃত্বের যে জাদুকরী ক্ষমতা, যে ক্ষমতায় তিনি আওয়ামী লীগকে 75-এর ভয়াবহ দুর্যোগময় সময়ের পর আবার টেনে তুলে দাঁড় করিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন, তারপর আরো অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের পর এ দফায় তিনি নিশ্চিতভাবেই জানতেন যে শেষ পর্যন্ত এলাকার রাজনীতিকে সক্রিয় করা, তৃণমূলের রাজনীতিকে সক্রিয় করা এবং আওয়ামী লীগের আদর্শপন্থী ব্যক্তিদেরকে একত্র করাই আওয়ামী লীগকে শক্তিমান করে তুলবে। এবং শেখ হাসিনা এখন যখন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতেই হবে, তখন তিনি এরই মধ্যে জানেন যে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, মুজিবাদর্শে বিশ্বাসী মানুষ অপেক্ষা করছেন, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ অপেক্ষা করছেন, যারা কিনা একটা রাজনৈতিক পরিসর যে কোনোভাবে আওয়ামী লীগের জন্য তৈরি করতে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। শেখ হাসিনা 2025-এর পুরো সময়টাই এলাকা ভিত্তিক সংগঠনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ করেছেন। মানে তার প্রত্যেকটা বৈঠক হয় সংসদীয় দলের আসন ভিত্তিক, না হলে এলাকা ভিত্তিক হয়েছে। কিন্তু কোনো এলাকায় বা কোনো সংসদীয় আসনে তিনি কাউকে নেতা নির্বাচন করে দেন নাই। এটাতেও সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ আছে, সমালোচনা আছে, কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করেছেন এমনভাবে সংগঠনকে উজ্জীবিত করতে যে যাতে ওই এলাকায় এরই মধ্যে যেই ব্যক্তিরা টিকে গেছেন, থেকে যেতে পেরেছেন, কিন্তু বুকে আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ধারণ করেন, সেই ব্যক্তিরা যাতে এখন সামনের সারিতে চলে আসতে পারেন। মানে শেখ হাসিনা তো কথা বলেই এসেছেন যে নেতৃত্ব নেবেন যে এলাকায়, সেই আওয়ামী লীগের নেতা হবেন এরপর। কাজেই শেখ হাসিনা জানেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তেমন ব্যক্তিরা প্রস্তুত। শেখ হাসিনা কি মনে করছেন আওয়ামী লীগের ঝান্ডা উঁচিয়ে, আওয়ামী লীগের লোগো নিয়ে, নিষেধাজ্ঞা উঠিয়ে তারপর স্থানীয় নির্বাচনে অংশ নেবে? মোটেও নয়। শেখ হাসিনা সুস্পষ্টভাবে দলীয় ফোরামে বলছেন যে কোনোভাবে শুধু স্থানীয় নির্বাচনে নয়, মানে স্থানীয় নির্বাচনে তো বটেই, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যখন যেখানে নির্বাচন হবে সেখানে শেখ হাসিনার ভাষায় আমাদের লোক, আওয়ামী লীগের লোক তো থাকতে হবেই। এমনকি পেশাজীবীদের যত নির্বাচন, বার কাউন্সিল নির্বাচন সহ যত পেশাজীবী নির্বাচন হবে সেগুলোতেও আওয়ামী লীগের লোককে অংশ নিতে হবে। শেখ হাসিনা বলছেন প্রয়োজনে অন্য নামে, সামাজিক সংগঠনের নামে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো এই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। দেখেন, শেখ হাসিনা 1981 সালের পর যখন আওয়ামী লীগকে সংগঠিত করতে সারা বাংলাদেশময় ভ্রমণ করছিলেন, তখন কিন্তু তিনি এই যে তার জনসংযোগে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেই সংযোগ তৈরি করেছেন তাই নয়। তখন তিনি কৃষক সংগঠন থেকে শুরু করে থিয়েটার সংগঠন, আবৃত্তি পরিষদ, কবিতা পরিষদ থেকে শুরু করে সকল রকম মুক্ত চিন্তার, প্রগতিবাদী চিন্তার, সাহিত্য চর্চার
বিভিন্ন সংগঠন, সামাজিক আন্দোলনের বিভিন্ন সংগঠন, সেগুলোর সঙ্গেও এমন সংযোগ স্থাপন করেছিলেন যে মনে করে দেখুন যে পুরো 80-র দশক 90-এর দশক জুড়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত, কিংবা শেখ হাসিনা এমনকি 96-এ ক্ষমতায় আসবার পরেও এবং তারপর আবারও যখন তিনি বিরোধী দলে গেলেন তখন পর্যন্ত তিনি কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশ জুড়ে মানে সকল প্রথম সারির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মেলনে নিয়মিতভাবে অতিথি হতেন, নিয়মিতভাবে গিয়ে যোগ দিতেন এবং এই প্রত্যেকটি সংগঠনে তার একেবারে সুস্পষ্ট যোগাযোগ গড়ে উঠেছিল এবং এক রকমের মানে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল নেতৃত্ব দানকারী ব্যক্তিদের সঙ্গে। মানে ধরেন খুব বড় বড় উদাহরণ দিই, কবিতা পরিষদের জাতীয় কবিতা পরিষদের প্রতি বছরের যে সম্মেলন ফেব্রুয়ারি মাসে, সেটাতে শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট থাকেন। ধরেন গণ আদালত জাহানারা ইমামের, শহীদ জননী জাহানারা ইমাম গণ আদালত করেন, সেখানে শেখ হাসিনা যুক্ত থাকেন, শেখ হাসিনা গ্রাম থিয়েটারে যুক্ত থাকেন, শেখ হাসিনা কৃষক ফোরামে যুক্ত থাকেন। এই পুরো বিষয়গুলো শেখ হাসিনা সেই জায়গা থেকে করেছিলেন যে আওয়ামী লীগ কোনো একটা ছাতার নিচে অবস্থিত দল নয়, মানে আওয়ামী লীগের নেতা কর্মী ভোটার সমর্থকেরা সকলে মিলে যে আওয়ামী লীগের মানে লোগো আর ঝান্ডা উঁচিয়ে এবং এই আওয়ামী লীগ দলটার সদস্য পদ গ্রহণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছেন তা নয়। আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে এমন একটা আদর্শিক রাজনীতি যার ভিত্তি মুক্তিযুদ্ধ, যার ভিত্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার ভিত্তি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এমনকি যার ভিত্তিতে যেই জায়গায় অত্যন্ত শক্তিমান ভাবে আছেন বাংলাদেশের সেই সব ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা যারা বাংলার ইসলামকে ওয়াহাবি ইসলাম মনে করেন না, যারা বাংলার ইসলামকে মাজার বিরোধী, মাজার ভাঙচুর পোড়ানোর পক্ষের বলে মনে করেন না, যারা বাংলার ইসলামকেও অনেক বেশি তার সংস্কৃতি এবং কৃষ্টির সাথে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করেন। কাজেই সেই সংগঠনগুলো যে দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুর সমর্থক, দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে উঠতে পাকিস্তান আমল থেকে সাহায্য করেছেন, আওয়ামী লীগকে এতটা শক্তিমান দল হয়ে উঠতে সাহায্য করেছেন এবং তার ফলে যে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে, এই তাত্ত্বিক বিষয়গুলো যখন আওয়ামী লীগের রাজনীতি থেকে একরকমের অপসারিত হয়েছে পদ পদবীর আড়ালে, শেখ হাসিনা সেটা ভোলেন নাই। কাজেই শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। আর বিএনপি পন্থী আইনজীবীরাও, বিএনপি তো আলাদা করে প্যানেলই দিয়েছে ঘোষণা দিয়ে ঝান্ডা উঁচিয়ে, বিএনপি ক্ষমতাসীন বিএনপিও 7টি পদ পেয়েছে আর জামায়াত পেয়েছে মাত্র 1টি পদ। মানে শেখ হাসিনা যে কৌশল বলেছেন এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা কিন্তু সে কৌশল প্রয়োগ করেছেন। তাদের আওয়ামী লীগে কোনো পদ পদবি নাই, কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো প্যানেল ঘোষণা করেন নাই, কিন্তু এলাকায় তারা আওয়ামী পন্থী হিসাবে এতটাই পরিচিত যে এখন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে সভাপতি সম্পাদক সহ 7 পদে আওয়ামী পন্থীরা জিতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। কাজেই শেখ হাসিনা 2024-এর আগস্টের পর থেকে যে ব্যাপক জনসংযোগ করেছেন, যার ভিত্তিতে তিনি সারা বাংলাদেশের সকল পেশার মানুষের মধ্যে একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী আদর্শে উদ্বুদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এমন ব্যক্তিদের খুঁজে পেয়েছেন যারা আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির জন্য এখন ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের উপর ভিত্তি করেই আসলে শেখ হাসিনা
আত্মবিশ্বাস দেখাচ্ছেন যে আওয়ামী লীগ শিগগিরই ফিরবে এবং আওয়ামী লীগ স্থানীয় নির্বাচন এবং সকল নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিসর তৈরি করেই ফিরবে। এবং সে কারণেই শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেরার আহ্বান জানাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। এখন এই পরিস্থিতিতে পুরনো নেতা কর্মীদের যারা ফিরতে পারবেন, ফিরে এলাকায় সক্রিয় হতে পারবেন, এলাকার দলকে সক্রিয় করতে পারবেন, তারা টিকবেন। আর যারা এই কাজে আসতে পারবেন না, মানে যারা এখন থেকে দেশে ফেরার ঝুঁকি নিয়ে আইনি লড়াই করে এবং এলাকার পরিস্থিতি মোকাবেলা করে এলাকায় টিকে যেতে পারবেন না, তারা টিকবেন না, তারা ঝরে পড়বেন। শেখ হাসিনা সম্ভবত দলকে পুনর্গঠনের বিষয়েও সেই নীতি নিয়েছেন। আগামী স্থানীয় নির্বাচন মানে এখন থেকে পেশাজীবীদের যেসব নির্বাচন শুরু হলো, বিভিন্ন বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে এবং স্থানীয় যে নির্বাচন আসছে সেগুলো তাই আওয়ামী লীগের জন্য দল হিসেবে এক মহা গুরুত্বপূর্ণ সময়। শেখ হাসিনা জানেন আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ যদি বা না পান, আওয়ামী লীগের লোক সর্বত্র নির্বাচনে লড়বে এবং শেখ হাসিনা আত্মবিশ্বাসী আওয়ামী লীগের লোক নির্বাচন করলে তারা বিপুল সংখ্যায় ভোটে জিতেও আসবেন।